আজকেও আপনাদেরকে আরো একটি হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির প্যানেল কোডের একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে। আজকের যে ক্লাসটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা আপনাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় 100% 2টা প্রশ্ন কমন পাবেনই। আপনি যে কোনো পদের পরীক্ষা দেন না কেন। এটা আমার বিশ্বাস, আমার অ্যানালাইসিস, আমার অভিজ্ঞতা এর আলোকে আমি বলতেছি। তো আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা মানে নির্ধারণ করেছি পেনাল কোড আইনের ১২তম অধ্যায় থেকে ১৫তম অধ্যায়। আপনারা আজকের এই ক্লাসে ১২তম অধ্যায় থেকে ১৫তম অধ্যায়ের সব আলোচনা ক্লিয়ারভাবে শিখতে পারবেন। তো ১২তম অধ্যায় থেকে ১৫তম অধ্যায়ে মোট কত থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, ক্লিয়ারভাবে মেসেজগুলো নেবেন। প্রয়োজনে খাতায় নোট করবেন। আমাদের ১২তম অধ্যায় থেকে ১৫তম অধ্যায় পেনাল কোড আইনের টোটাল আমাদের ২৩০ থেকে ২৯৮ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আজকে আমাদের ক্লাসটা এমন অভিনব এক কায়দায় আমরা পরিচালনা করব, খুব সহজেই এই ১২ থেকে ১৫তম অধ্যায় আমরা বাংলাদেশ পুলিশের যে প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের পদোন্নতি চ্যালেঞ্জ ব্যাচের নিউ এবং পুরাতন যে 2026 স্টুডেন্ট আছেন আপনারা জানেন আমরা ট্রিক্সের মাধ্যমে কিভাবে খুব কম সময়ের মধ্যে বিস্তারিত সবকিছু শিখতে পারি। এটার আজকে একটা পুনরায় একটা বহিঃপ্রকাশ ঘটবে এবং এই ক্লাসটা আমি আবারও বলছি, এখান থেকে 2টা প্রশ্ন মাস্ট বি কমন পাবেন। তাহলে দেখেন, এই প্রথম কাজ হচ্ছে আমাদের 12 থেকে 15তম অধ্যায়। এই যে 12 থেকে 15তম অধ্যায়, এখানে আমাদের ধারা হচ্ছে 230 থেকে 298 ধারা পর্যন্ত। এখন এই যে 12তম অধ্যায়, এখানে ধারা হচ্ছে 230 থেকে 263 ক না খ পর্যন্ত। ক। আচ্ছা। আর 13তম অধ্যায় আমাদের 264 থেকে 267। তারপরে হচ্ছে 14তম অধ্যায়, যে অধ্যায়টা থেকে মানে আমি সবচাইতে ট্রিকি বলি যে অধ্যায়টাকে, এই অধ্যায়টা খুব সহজভাবে আপনারা অলরেডি শেষ করেছেন অর্ধেক, আজকে বাকি অর্ধেক শেষ করবেন। তো এইখানে থেকে একটা প্রশ্ন বা ওই জায়গাগুলো থেকে একটা, অর্থাৎ মোট কথা এই 3টা জায়গা থেকে 2টা প্রশ্ন কমন পাবেন। 268 থেকে 294 এর খ ধারা। আর 15তম অধ্যায় হচ্ছে 295 থেকে 298 ধারা। তাহলে আমরা ক্লাসের শুরুতেই দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি যে আমাদের 12, 13, 14, 15 এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়ের 12 নম্বর অধ্যায়ে 230 থেকে 263 ক ধারা পর্যন্ত আছে। এটা আমার ব্রেনে আগে গেঁথে নিতে হবে। ধারাভিত্তিক যেই মূল ফাউন্ডেশনটা, এটা ব্রেনে গেঁথে নেন সবাই, আমার সাথে সাথে ক্লাসে গেঁথে নেন। 12তম অধ্যায় দ্যাটস মিন 230 ধারা থেকে 263 ক ধারা। 13তম অধ্যায় 264 থেকে 267 ধারা। মুট করেন প্লিজ। হ্যাঁ। 14তম অধ্যায় 268 থেকে 294 এর খ ধারা। 15তম অধ্যায় 295 থেকে 298 ধারা। আগে এই যে ব্রেনের যেই রিক্যাপটা, রিভিউটা, ব্রেনের যেই রিসাইকেলটা, এই রিসাইকেলটাকে আগে রিফ্রেশ করেন। 12, 13, 14, 15 12তম অধ্যায় আমাদের 230 থেকে 263 ক। 13তম অধ্যায় 263 শেষ, 264 থেকে 267 ধারা। তারপর 14তম অধ্যায় 268 থেকে 294 এর খ ধারা। তারপরে 15তম অধ্যায় 294 শেষ, 295 থেকে 298 ধারা। আমি কি এই ধারাভিত্তিক বিষয়টা, এই 4টা অধ্যায়ের ধারাভিত্তিক বিষয় আপনাদের ব্রেনে কি ধরাই দিতে পারছি, গেঁথে দিতে পারছি? কুইক রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, আমি যদি এটা ধরাই দিতে পারি, আচ্ছা, নতুন স্টুডেন্ট অনেকেই রেসপন্স করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি এই জিনিসটা আপনাদের ব্রেনে গেঁথে দিতে পারি, আমি বিশ্বাস করি যে সামনে ফরওয়ার্ড হওয়া যায়।
তাহলে আমরা এটা লেভেল 1 ভিত্তিকের পড়াশোনা করলাম। লেভেল 1 এর হাফ পড়াশোনা করছি। কি করছি ভাই? হাফ পড়াশোনা। এখন লেভেল 1 এর হাফ পড়াশোনা করলে তো আমাদের হবে না, ফুল করতে হবে। তাহলে লেভেল 1 এর ফুল পড়াশোনা করতে হলে এই ধারাভিত্তিকের পরে এটার যে ভাষাভিত্তিক বা কথাভিত্তিক যে বিষয়গুলো এই অধ্যায়ের, এটা আমার একটু ব্রেনে নিতে হবে। তাহলে কথাভিত্তিক যদি চিন্তা করি আমি, দেখেন এই 12তম অধ্যায়ের 230 থেকে 263 ক, এখানে হচ্ছে মুদ্রা, সরকারি স্টাম্প। এই মুদ্রা, সরকারি স্টাম্প জালকরণের বিষয়ে বলা আছে। তাহলে এই মুদ্রা এবং সরকারি স্টাম্প যে জালকরণের যে বিষয়, জাল, এই জাল বিষয়ে সকল আলোচনা আমাদের বিশেষ ক্ষমতা আইন 1974 সালের, বিশেষ ক্ষমতা আইন কি 1974 না 76? 74 সম্ভবত। তাহলে 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইন আছে, ওই বিশেষ ক্ষমতা আইনের 25-এর ক থেকে ঘোড়ার ঘ ধারায় চলে গেছে। আমি কি বুঝাইতে পারছি? কোনটা কতে আছে, কোনটা খতে আছে, কোনটা গতে আছে, কোনটা গরুর ঘতে আছে, এটা আমার জানার বিষয় না। আপনি শুধু এটুকু জানেন যে আমাদের যে মুদ্রা, সরকারি স্টাম্প সম্পর্কিত যে আলোচনা আছে, ওগুলা জালকরণ সম্পর্কিত যে আলোচনা আছে, এগুলা চলে গেছে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25-এর ক ধারা থেকে, এটার পাশে লিখি, 25-এর ক ধারা থেকে হতে হতে 25-এর ঘোড়ার ঘ ধারা পর্যন্ত। তাহলে আমি মনে হয় খুব সহজে বুঝাইতে পারছি যে আমাদের এই 12তম অধ্যায়ের মুদ্রা, সরকারি স্টাম্প যে জালকরণ সম্পর্কিত যে বিধিবিধান বা আলোচনাগুলো ছিল, এই আলোচনাগুলো আমাদের পড়ার প্রয়োজন নেই, কারণ এটা বিশেষ ক্ষমতায় 1974 সালের 25-এর ক থেকে ঘোড়ার ঘ ধারায় চলে গেছে। এটুকু বুঝতে পারছেন কিনা? 12তম অধ্যায় আব্দুল্লাহ নোমান বুঝতে পারছে। নতুন যারা আছেন তারা বেশি বেশি কুইক রেসপন্স করেন। সৌম্য আপু বুঝতে পারছে, সুমাপাল বুঝতে পারছে, সাগর, হ্যাঁ, যারা নতুন আছেন বিশেষ করে, হ্যাঁ, সুমন ভাই, আমি জানি আপনি আগে থেকে এটা জানেন। তারপর জাহিদ, ওকে, তারপর ফাস্ট ফাস্ট, আর আর কে কে বুঝতে পারছেন? এত বুঝার পরিধি এত কম থাকলে তো হবে না আমার ক্লাসের। আমি মানে পুরো 90% আমি চাই যে আমার ক্লাসের সবাই 90% বুঝুক। 100% কখনোই হবে না, কারণ কিছু অমনোযোগী স্লো লার্নার স্টুডেন্ট থাকবে, তাদেরকে এক্সট্রা কেয়ার আমার করতে হবে। এখন এই এক্সট্রা কেয়ার করার জন্য আমাকে তো আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি আপনাকে এক্সপোজ না করেন আমার কাছে, আমি বুঝবো কিভাবে আপনি বুঝতেছেন কিনা? বাকিরা যারা আছেন ক্লাসে, আমি মাত্র 8-10 জনের রেসপন্স পেলাম। বাকিরা কি বুঝতে পারেন নাই? আমি বলছি যে আমাদের 12তম অধ্যায় হচ্ছে মুদ্রা, সরকারি স্টাম্প সম্পর্কিত আলোচনা। এই মুদ্রা এবং সরকারি স্টাম্প যখন জালের বিষয় আসবে, এই জাল করার বিষয় আসবে, এই জাল সম্পর্কিত বিষয় 12 নম্বর অধ্যায়ের 230 থেকে 263 ক ধারা পর্যন্ত আলোচনা ছিল। তো এটা চলে গেছে সরাসরি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25-এর ক থেকে ঘোড়ার ঘর মধ্যে। এখান থেকে কোনো প্রশ্ন আসে না। যদি আসে, আমরা 1974 সালের বিশেষ ক্ষমতায়নের 25-এর ক থেকে ঘোড়ার গ ধারায় উত্তর করব। কোন ধারায় করব স্পেসিফিক? এখানে মূলত জালের বিষয় আসলে 25 শর্ট হাইফেন খ ধারায় হয়। আমি আলোচনা করে দিব, সমস্যা নাই। বুঝতে পারছেন কিনা? মুজিবুর, মুহসিন, সাগর, সুমন ভাই, নোমান, হারুন স্যার, সুমা পাল, এই কয়েকজনই বারবার রিপিট করতেছেন, কিন্তু বাকিরা রেসপন্স করতেছেন না। সো ব্যাড। আচ্ছা, যাই হোক, সামনে আবার আগাই আমরা। তাহলে আমরা 12 নম্বর অধ্যায়ের মূল সেন্সটা আমরা ধরতে পারছি। তাহলে 13তম অধ্যায় 264 থেকে 267, এই 13তম অধ্যায়ে ভাই আমাদের বলা হয়েছে ওজন ও পরিমাপ সম্পর্কিত বিষয়। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যদি ওজনে কম দিছে, ওজনের যে বাটখারাটা আছে সেই বাটখারাটা ওইখানে ত্রুটিপূর্ণ করছে, যেটা দিয়ে ওজন মাপে। তারপরে এই তারপরে এখানে মানে মোট কথা ওজন সম্পর্কিত যত যাই ঝামেলা আছে, এই সকল আলোচনা কিন্তু আমাদের এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এ চলে গেছে। ঠিক আছে? এটা থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমাদের ওই ভোক্তা অধিকার সংরক্ষণ আগে প্রায়োরিটি দিতে হবে। আর এটা এখানে কিন্তু তেমন প্রায়োরিটি পায় না। তাহলে এটাও আমাদের কিন্তু বাতিল করে দিতে পারি আমরা। তাহলে এই 12 নাম্বার এবং 13 নাম্বার অধ্যায়, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এই দুইটাই কিন্তু আমরা বাতিল করে দিতে পারি। এটুকু বুঝতে পারছি আমরা? তাহলে ওজন এবং পরিমাপ সম্পর্কিত বিষয়,
ওজন এবং পরিমাপ সম্পর্কিত বিষয় আমাদের 13 নম্বর অধ্যায়, এই 13 নম্বর অধ্যায় আমরা বাতিল করে দিলাম। কিন্তু আমার ব্রেনে রাখতে হবে এটা কোথায় গিয়া আটকাইছে। এটা ভুক্ত অধিকার সংরক্ষণ আইনে যায় ঠেকছে 2009-এ। এইটুকু আপনার সেন্স রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসলো, আপনি পরে বলবেন যে স্যার আপনি তো এটা বাদ দিছেন, পড়াইছেন না। আরে ভাই, আমি তো আপনার ক্লু দিয়ে দিছি। ওজন পরিমাপ সম্পর্কিত বিষয়ে কোনো বিষয় আসলে আপনি ভুক্ত অধিকার সংরক্ষণে 2009 থেকে, আর এগুলো আসবে হচ্ছে পুস্তক সহ পরীক্ষায়। ট্রিকি যে বিষয়গুলা, এগুলো পুস্তক সহ পরীক্ষায় আসে। এটা আমি আমার অ্যানালাইসিস বা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কোনো সময় এই ট্রিকি বিষয়গুলা আমাদের পুস্তক ব্যতীত পরীক্ষায় দিবে না। সেই জন্য আপনি মাইন্ডটাকে সেভাবে সেট রাখেন, মাইন্ডটাকে হাজির রাখেন। তাহলে আমি যে দুইটা ইনফরমেশন দিছি 12 এবং 13 নম্বর অধ্যায়ের জন্য, আমরা কি বুঝতে পেরেছি? ভুক্ত অধিকার সংরক্ষণে নিয়ে আমরা এটাকে কনভার্ট করে দিব। আর সামনে আমাদের লেভেল 3 আলোচনা আছে। লেভেল 3 তে আপনার এই বিষয়গুলা কিভাবে খাতায় পরীক্ষার প্রশ্নের উত্তর স্থাপন মানে লিখবেন, সেগুলো আপনাদের শেখানো হবে। এখন তাহলে আমাদের এই দুইটা অধ্যায় নিয়ে এই ভুক্ত অধিকার সংরক্ষণ আইনে এটা চলে গেছে ধরেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। তাহলে আমাদের এটা নিয়ে কি আপাতত এই দুইটা অধ্যায় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আমি মনে হয় আপনাদের একবারে ক্লিয়ার মেসেজ দিতে পেরেছি। আমাদের এই 12 নাম্বার এবং 13 নাম্বার অধ্যায় নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নাই। ওকে ওকে, এখন আসেন আমরা 14 এবং 15তম অধ্যায়, 15তম অধ্যায় পড়ে যাচ্ছি। 14তম অধ্যায় অলরেডি আমরা কিন্তু বলেছি কি বিষয় নিয়ে আলোচনা, সেটা আপনারা জানেন। 3টা ধাপে এই 14তম অধ্যায়টাকে আমরা সাজাইছিলাম। নর্মালি আমরা রম্য করে বলছিলাম যে জনি সিং মনে রাখার জন্য। এই 14তম অধ্যায়টা মূলত জনি সিং যদি মনে রাখেন আপনি, তাহলে পুরো এই 14তম অধ্যায়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটা আপনি কিন্তু নর্মালি মানে পারবেন। যত হচ্ছে জনস্বাস্থ্য, জনস্বাস্থ্যের নিরাপত্তা, জনস্বাস্থ্যের নিরাপত্তার সুবিধা, শোভনতা ও নৈতিকতা সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা, সুবিধা, শোভনতা, সতে শোভনতা, আবার নতে হচ্ছে নৈতিকতা, এই সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। 3টা ধাপে আমরা দেখাইছিলাম 268 থেকে 276 জনস্বাস্থ্যের নিরাপত্তার সুবিধা, আর শোভনতা দেখাইছিলাম আমরা 277 থেকে 283, এই পর্যন্ত আপনাদের পড়ানো হয়েছিল। আর নৈতিকতা নিয়ে আজকে পড়বো আমরা 284 থেকে একেবারে আমরা 294 শর্টাইফেন এই খ ধারা পর্যন্ত পড়ব। তো এই অধ্যায় থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন থাকবেই। আবার এদিক থেকে বোনাস একটা পেয়ে যেতে পারেন পুস্তক সহ পরীক্ষায়। তা আর 15 নম্বর অধ্যায় ধর্ম সম্পর্কিত অপরাধ, অর্থাৎ ধর্ম নিয়ে যত ধরনের ধর্ম এবং ধর্মের যে উপাসনালয় আছে, হিন্দুদের হচ্ছে মন্দির আর মুসলমানদের হচ্ছে মসজিদ, আর খ্রিস্টানদের হচ্ছে কি পেগুডা না গির্জা, যাই হোক, ওই তাদের যেই গির্জা। গির্জা, এই তাদের যেই ইয়াগুলো আছে, এইখানে মূলত তাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে এই 15 নম্বর অধ্যায়। এই 15 নম্বর অধ্যায় থেকেও দেখা যায় প্রশ্ন সেট আপ হয়ে যায়, কমন একটা অধ্যায় ধর্ম সম্পর্কিত যে অপরাধ আছে। তাহলে আমি মনে হয় আপনাদেরকে প্রথমে একটা যে ব্রেনে আপনাদের যে মেসেজগুলো পৌঁছানো দরকার, আজকের যে 4টা অধ্যায় নিয়ে আলোচনা, প্রথম 2টা অধ্যায় আপনার ব্রেন থেকে ফেলে দেন। এই প্রথম 2টা অধ্যায় আমাদের আপাতত লাগতেছে না, কিছুই লাগতেছে না আপাতত, কি আর ইন ফিউচারও লাগবে না। আমরা যেটুকু ইনফরমেশন নিয়েছি এটুকু আমাদের জন্য ইনাফ, ইনাফ ইজ এনাফ। তাহলে আমরা এখন চিন্তা করতে পারি হচ্ছে শুধু 14তম অধ্যায় নিয়ে, পরবর্তীতে আমরা ওই ধর্ম সম্পর্কিত অপরাধে আলোচনা করব। মাত্র 95, 96, 97, 98, মাত্র 4টা ধারা আছে। 95 ক আছে, ওইটাও আমরা আলোচনা করব, সমস্যা নেই। তাহলে আমরা 14তম অধ্যায় 268 থেকে 294 খ ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের মূল টার্গেটেড বিষয় আর হচ্ছে 15তম অধ্যায় ধর্ম সম্পর্কিত বিধান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব 295 থেকে 298 ধারা। আমি কথাগুলা যে বলতেছি, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন কিনা, সাউন্ডটা কি ক্লিয়ার যাচ্ছে কিনা? আমি কথাগুলো একটু ফাস্ট বলতেছি, তার জন্য কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় মেসেজে লিখতে পারেন যে স্যার আমার বুঝতে সমস্যা হচ্ছে। আর যদি সমস্যা না হয় ওকে ফাইন, আমি আমি এগুলো স্লো বলার বিষয় না, স্লো বললে আমি আগাইতে পারবো না। তবে আমি আপনাদের ব্রেনে গেঁথে দিয়ে দিয়ে সামনে আগাচ্ছি। তাহলে দেখেন, আপনারা কিন্তু অলরেডি 12-13 অধ্যায়ের প্যারাসানি শেষ, 14তম অধ্যায়। এই 14তম অধ্যায়ের আমরা যে বিষয়গুলো পড়েছি, দেখেন আবার একটু আপনাদের ব্রেনটাকে একটু রিক্যাপ করি। আমরা
268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 280, 281, 282, 283। আমি যখন পড়ছি তখন আমি ধারাভিত্তিক বিষয়গুলা বাম পাশে লিখছি, কথা ভিত্তিক মানে এটার মূল সেন্স ভিত্তিক যে বিষয়টা কিওয়ার্ড যেটা কিওয়ার্ডগুলো ডান পাশে লিখছি। পরে লেখে সংক্ষেপে আমি রিভিশন দিছি। আপনার প্রচুর লিখতে হবে, প্লাস আপনার জুরিদার যে ভাই আছে ভাইয়ের সাথে বলার অভ্যাস তৈরি করতে হবে। আপনি যদি বলতে পারেন, তার সাথে আলোচনা কন্টিনিউ করতে পারেন, এমন একটা সমভাবাপন্ন মানুষ খুঁজে বের করেন যার সাথে আলোচনা করা যায়, তাহলে দেখবেন আপনার আইন খুবই মজা লাগবে এবং খুব সহজে আপনি শিখে ফেলতে পারবেন। আইনটাকে পানির মতো মনে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের পড়াশোনা হয়েছিল, তাই না? আমরা 268-তে গণ উপদ্রবের সংজ্ঞা পড়েছিলাম। অবশ্যই আপনাদের এই সংজ্ঞার কথা মনে আছে। 268-তে গণ উপদ্রবের সংজ্ঞা আপনি মনে রাখবেন। আমি যেই সংজ্ঞার ভাষাটা ইউজ করব, প্রায় প্রত্যেকটা সংজ্ঞাতে আপনি এই ভাষাটা আলুর মতো কাজে লাগাইতে পারবেন। আপনি লিখবেন, যদি কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কার্যের ধারা অপর কোনো ব্যক্তি বা, এখানে তো অপর কোনো ব্যক্তি বা জনসাধারণের কথা বলা হয়েছে, তাহলে জনসাধারণের যদি বিরক্তি বা ক্ষতি সৃষ্টি হয়, তাহলে সেই ব্যক্তি কি করছে, গণউপদ্রব করেছে বলে গণ্য হবে। এই কথাটা জাস্ট আপনার ব্রেনে থাকলে আপনি এই 269 থেকে 294 শর্ট হাইফেন খ ধারার প্রত্যেকটা বিষয় আমি বিশ্বাস করি আপনি মনে রাখতে পারবেন। আবার এখানে দুইটা এলিমেন্টস আছে, এই 268 ধারার দুইটা এলিমেন্টস হচ্ছে কি, আপনার ক্ষতি, আপনার ক্ষতি থাকতে হবে, একজন আরেকজনের ক্ষতি বা অনেকজনের ক্ষতির করার উদ্দেশ্য থাকবে এবং ক্ষতি হবে। আর হচ্ছে কি, বিরক্তির একটা বিষয় থাকতে হবে। তাহলেই সেই এই দুইটা উপাদানের উপস্থিতি এবং ওই একজন ব্যক্তি অপর ব্যক্তি বা 10-এর অধিক বা জনসাধারণ যত ধরনের ব্যক্তির কথা বলা হয়, এইগুলার এলিমেন্টস গুলা থাকলে আপনি কিন্তু খুব সহজেই ক্যাচ করতে পারবেন, ইয়েস এটা হচ্ছে গণ উপদ্রবের প্রশ্ন। তাহলে এই 268 সংজ্ঞাগত বিষয়টা আপনারা কে কে আয়ত্ত করতে পারছেন, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। কে কে আয়ত্ত করতে পারছেন? মহসিন ভাই, শাহজাহান ভাই, সুমা আপু, আচ্ছা অনেকে ফার্স্ট রেসপন্স করছেন, থ্যাংক ইউ। জাহিদ ভাই, জাহিদ, তারপরে হচ্ছে সম হারুন স্যার। হ্যাঁ, মোটামুটি আমাদের ক্লাসের অনেকেই আমার মনে হয় আয়ত্ত করতে পারছে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার বলছি, গণ উপদ্রব, গণ উপদ্রব হচ্ছে যদি কোনো ব্যক্তি তার ইচ্ছাকৃত কার্যের ধারা অপর কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি বা বিরক্তি সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি গণ উপদ্রব করেছে বলে গণ্য হবে। আর গণ উপদ্রব এই 268 ধারার যেই শাস্তির বিধান, এই শাস্তির বিধান আমরা কিন্তু বিভিন্ন গাইড বই যারা পড়েছিলাম আগে, তারা কিন্তু জানতাম 290 ধারা। শুধু 290 ধারা গণ উপদ্রবের সংজ্ঞা নাই। কথা ক্লিয়ার? আমাদের শাস্তি হবে তাহলে কত? 269 থেকে 294 এর খ ধারা পর্যন্ত হচ্ছে শাস্তির ধারা, অর্থাৎ বিভিন্ন ধরন অনুযায়ী শাস্তি, অপরাধের যেই ধরন সেই ধরনের ক্যাটাগরি অনুযায়ী শাস্তি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ওকে, এখন আসেন আমরা এগুলো আবার রিভিশন করি। 269 আমরা পড়েছিলাম, একবারে স্বরবর্ণ দিয়ে পড়েছিলাম, অতে। অতে বলেছিলাম আমরা, অবহেলায় যদি কোনো ব্যক্তি সংক্রামক রোগটাকে ছড়িয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির শাস্তি হচ্ছে 269 ধারায়। আর 270 ধারায় পড়েছিলাম আমরা ইচ্ছাকৃতভাবে, এটার দিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে বলছিলাম যে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি তার সংক্রামক রোগ হয়েছে, তার করোনা হয়েছে, সে
চিন্তা করতেছে যে আম, আমি এই সংক্রামক রোগে একা মরবো কেন, আমি আমার সাথে যাদের সাথে শত্রুতার সম্পর্ক আছে তাদের সাথে যে কৌশলে আমি এই রোগটা ছড়াই দিব বা সবাই নিয়ে মরবো, এই ধরনের টেন্ডেন্সি যাদের, মানে এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। এইভাবে সে কি করলো, রোগটা ছড়াই দিল, এক্ষেত্রে তার 270 ধারায় শাস্তি। 271 হচ্ছে ওই যে কোয়ারেন্টাইন, আপনার সঙ্গরোধ, যেটাকে বাংলায় বলে সঙ্গরোধ বা একাকিত্ব এক ঘরে করে রাখার জন্য ডাক্তাররা পরামর্শ দেন। এই তারা যদি এই ঘরে না থেকে আম, বাজারে যেয়ে চাটা খায়, এই কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করার শাস্তি হচ্ছে 271 ধারা। তাহলে আমাদের এই যে সংক্রামক রোগ নিয়ে যেই আলোচনাটা, এটা হচ্ছে কি 269 থেকে 271 ধারা, এই তিনটার মধ্যেই দেখেন একজন ব্যক্তির দ্বারা অপর ব্যক্তি বা একাধিক 10-এর অধিক অনেক লোকজনের ক্ষতি হয়েছে বা এই সংক্রামক রোগের দ্বারা বিরক্তির সৃষ্টি হয়েছে। তাহলে এই প্রত্যেকটা কি গণ উপদ্রব হয়েছে বলে গণ্য হবে এবং প্রত্যেকটা শাস্তি গণ উপদ্রব। দেখেন মূল এলিমেন্টস দুইটাকে অ্যানালাইসিস করলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এখন দেখেন এই যে 272 273 আমরা পরের স্টেপেই নিয়েছিলাম আপনার হচ্ছে খাদ্য বা পানীয়। তাহলে খাদ্য বা পানীয় কি শুধুমাত্র খাদ্য বা পানীয় আপনারা বললাম এটা দিয়ে গণ উপদ্রব করেন, কিভাবে করবেন খাদ্য বা পানীয়তে? তাহলে এই খাদ্য পানীয় দিয়ে কারো বিরক্তি বা কারো ক্ষতির সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? আমাদের সংজ্ঞাতে তো এটাই পড়ছি। তাহলে এই খাদ্য পানীয়তে বিরক্তি সৃষ্টি করতে হলে বা ক্ষতি সৃষ্টি করতে হলে আমাদের কি ভেজাল মিশাইতে হবে? আচ্ছা, তাহলে এই ভেজাল মিশানো আমরা পড়ছিলাম হচ্ছে 272-এ। আর এই খাদ্য বা পানীয়টা ভেজাল মেশানো খাদ্য পানীয়টা বিক্রি করার শাস্তি পড়ছিলাম 273-এ। দেখেন মিলতেছে কিনা? আপনার মূল যেই সংজ্ঞাটা আমি বলছি এটা পারলে, এই সংজ্ঞাটা পারলে, গণপত্রের সংজ্ঞাটা পারলে সবগুলা টার্মস আপনি খুব ব্রেনে সহজে নিতে পারতেছেন। আর 274 এই খাদ্য পানীয়র পরেই হচ্ছে ওষুধের বিষয়টা পড়ছিলাম। তাহলে ওষুধও তো সেম, ওষুধটাকে তো আপনার ক্ষতির বিষয় বা বিরক্তির বিষয় এখানে আসতেছে না, ক্ষতির বিষয় আসতেছে। ওষুধটাতে তাহলে প্রথম ভেজাল মিশাইতে হবে, তাহলে 274-এ ভেজাল মিশানো। এই দুইটা সেট আপ পাইছি আমরা হচ্ছে কিসের মধ্যে? 272 273 হচ্ছে খাদ্য বা পানীয় নিয়া ভেজাল মানে ভেজাল মিশানো, মিশাইলে শাস্তি, আর ভেজাল মিশানোটা বিক্রি করলে শাস্তি। আর 274 এটা থেকে 275 এই দুইটা সেট আপ পাইছি আমরা কি, এটা হচ্ছে ঔষধ, ঔষধে ভেজাল মিশাইলে, ওষুধ ভেজাল মেশানো ওষুধ বিক্রি করলে। আর এটা হচ্ছে আলাদা সেট আপ 276, ওই ভিন্ন ওষুধ বলে বিক্রয় করার শাস্তি হচ্ছে 276। এখন এইগুলা হচ্ছে আমাদের ওই জনস্বাস্থ্যের যে নিরাপত্তা বিষয় আছে, জনস্বাস্থ্যের যে ক্ষতি সাধনের বিষয় আছে এবং নিরাপত্তা সম্পর্কিত যে বিষয় আছে, আমাদের জীবনের নিরাপত্তা, এই টাইপের বিষয়গুলো কিন্তু এই 268 থেকে 276-এর মধ্যে চলে গেছে, ঠিক কিনা? খুব সহজভাবে নিবেন। বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না ভাই? একটু রেসপন্স করেন, বুঝতে পারবো তাহলে বোঝা গেলে। হ্যাঁ, বোঝা যাচ্ছে, জাহিদ রেসপন্স করছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে 277 278 এইগুলো আমরা এখন পড়বো। এগুলা হচ্ছে আপনার ওই যে আমি আপনাদের বলছিলাম না যে জলাশয়, পুকুর, পুকুরটা কি নিচে থাকে নরমালি? আপনি চিন্তা করেন পুকুরটা কিন্তু নরমালি নিচে থাকে, পুকুরে থাকে পানি, আর পুকুরের থাকে পানি আর উপরে আকাশ থাকে। তাহলে আকাশে থাকে বায়ু, বায়ুমণ্ডল। অর্থাৎ পানি দূষিত করা হচ্ছে 277 নিচে, মানে আগে, পানি আগে। তাহলে পানি দূষিত করা 277, আর 278 হচ্ছে বায়ু। তাহলে বায়ু দূষিত করা 278। এটা এটা কিভাবে হবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে, এখানে কিভাবে এই পানিটারে ক্ষতি সাধন করবে, পানি দূষিত করবে, আর এখানে কিভাবে বায়ু দূষিত করবে, এটা আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ইট ভাটা একটা এক্সাম্পল দিচ্ছি, ইট ভাটা পোড়ানোর মাধ্যমে আবহাওয়ার স্বাস্থ্যগত দিক ক্ষতি সাধন করার শাস্তি হচ্ছে 278 ধারা। যদি কোনো ব্যক্তি করে সেটা কিন্তু বেআইনি, মানে ওই গণপত্রের শাস্তি হিসেবে 278। আর 277 হচ্ছে ওই যে আমি উদাহরণ দিছিলাম বাল্যকালে আমি আমাদের যে উপজেলা সরকারি যে পুকুর আছে উপজেলার, এই সরকারি পুকুরে কিন্তু আমি সাঁতার কাটছি, সাঁতার শিখেছি, আমার শৈশব সেই পুকুরে গেছে। তাহলে ওই পুকুরটাতে আমি সাঁতার কাটছি, আমার কাপড় চোপড় পরিষ্কার করছি, সবকিছু আমার ওই পুকুরে আমি শেষ করছি। তাহলে ওই পুকুরে এই সরকারি সকলের ব্যবহার্য পুকুরটা যদি কেউ দূষিত করে, তাহলে কি শাস্তি হবে? এই 277 ধারায় জলাশয় দূষিত করার শাস্তি যেটা। আর 78 তো বুঝাইলাম। 79 80 দুইটাকে বলছিলাম একটা সেট আপ নেওয়ার জন্য, এটা একটা সেট আপে বুঝলেন।
এই ৭৯-৮০ হচ্ছে একটা সেটআপে। আমরা বলছিলাম গাড়ি, দুইটা হচ্ছে বেপরোয়া। বেপরোয়াভাবে সড়কে গাড়ি চালাইলে অপরাধ করার শাস্তি, আর জলে গাড়ি চালাইলে বেপরোয়াভাবে অপরাধ করার শাস্তি হচ্ছে ২৮০। এটা খুব সহজভাবেই বুঝছেন। এটাও গণউপদ্রবের অংশ। এটা অপরের ক্ষতির বিষয় এখানে আসছে। ক্ষতি বা কি বিরক্তির বিষয় থাকলেই ওইটা গণউপদ্রবের অংশ। ২৮১ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ট্রিকি একটা সেকশন। তাহলে আমাদের এই পর্যন্ত সবার ক্লিয়ার আমার মনে হয়। আবার ডিভিশন দিয়ে ফেললাম। ২৮১ আসেন। ২৮১ বয়া শব্দটা আমি উচ্চারিত করছিলাম, এটা আবারও আমি রিপিট করে দিই। আপনারা দেখবেন এই যে সদরঘাট থেকে যে জাহাজগুলা যায়, লঞ্চগুলা যায়, স্টিমারগুলা যায়, যেগুলা এগুলা যখন যাত্রাপথে রাত রাত হয়ে যায়, তারা কিন্তু দূর থেকে যে সারেং আছে, যেই জাহাজটা চালায়, যেই নাবিক আছে, তারা কিন্তু তাদের পথটা কিভাবে চিনে, তাদের ওই দূরে দেখবেন ছোট ছোট এরকম বল আছে। অর্থাৎ সে যেন সঠিক পথে যেতে পারে, ভিন্ন পথে যাতে সে না যায়। এখন ওই বলগুলা সরাইয়া ভিন্ন অন্য দিকে নিয়ে রাখলো কিছু দুষ্কৃতিকারী লোক। তারা যে রাখলো, তারা কি এখানে গণউপদ্রব করলো না? এতে করে ওই নাবিক পথভ্রষ্ট হয়ে যাবে, যাত্রীরা তাদের সময় অপচয় হবে, ক্ষতিসাধিত হবে, বা এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এই যে ক্ষতির যে বিষয়টা, তাহলে এই বয়াটা, কৃত্রিম বাতিটা নিদর্শন এবং প্রদর্শন ভিন্নভাবে করলে এই যে এক পথ থেকে অন্য পথে পথভ্রষ্ট হওয়ার যে বিষয়টা, এটার জন্য হচ্ছে ২৮১ দ্বারায় গণউপদ্রবের শাস্তি। আমি কি বুঝাইতে পেরেছি? আবার রিপিট করে দিলাম। ২৮১। তারপর আসেন ২৮২। এই ২৮২ শেষে দেখেন ২ আছে। এখানে আমি বলছি আপনাদের মনে রাখার জন্য যে জাহাজে যদি অতিরিক্ত মাল বা ব্যক্তি যদি নেওয়া হয়, তাহলে যারা নিবে তাদের শাস্তি কিন্তু এই ২৮২-তে। এটাও গণউপদ্রবের অংশ। ক্ষতির বিষয় আছে এখানে, বা বিরক্তির বিষয়ও আছে। তারপরে এই ২৮৩, এটা খুব সুন্দরভাবে আপনাদের বোঝানো হয়েছিল, আমার মনে হয় মনে আছে আপনাদের। ২৮৩-তে আমি বলছিলাম ২৮৩ হচ্ছে জলে বা স্থলে। জলে বলতে জলের যেই যানগুলো আছে, স্থলে বলতে স্থলের যেই যানগুলো আছে, এই স্থানগুলা বাধা বদিয়া বিপদ। যখন বাধা বা বিপদের সম্মুখীন হয় যাদের দ্বারা, তাদের শাস্তি হচ্ছে ২৮৩। এটার একটা উদাহরণও দিয়েছিলাম। আমি বলছিলাম আমাদের যে রাজপথে যে গাড়িগুলো চলাচল করে, এক্ষেত্রে যে আপনার রাস্তার অধিকাংশ জায়গা যে দখল করে রাখে যে সকল ব্যক্তিরা, তারা এই জন্য গাড়িগুলো চলতে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। এটা হচ্ছে সড়ক পথে। আর জলপথে হচ্ছে ওই যে আপনাদের বলা হয়েছিল, জলপথে মাছের বের দিয়ে আপনার যান চলাচলে বাধা সৃষ্টি করা বা বিপদগামী হওয়ার জন্য যে বিষয়টা, ওইটা করলে এই ২৮৩ দ্বারাই শাস্তি। বুঝতেছেন না ভাই? বুঝতেছেন। এখন আমাদের আজকের যে মূল পড়াশোনা, এটাতে আমরা চলে যাই, প্রবেশ করি। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা আজকে পড়বো হচ্ছে অবহেলায় অঘটন। অবহেলায় অঘটন কথাটা কি? অবহেলায় অঘটন। অদিয়া স্বরবর্ণ দিয়ে আজকেও পড়বো। গতকালকেও আমাদের স্বরবর্ণ দিয়ে একটা স্টার্টিং পড়াশোনা শুরু হয়েছিল। আমাদের আজকের ক্লাসটাও স্বরবর্ণ দিয়ে আমরা পড়াশোনা শুরু করব। তাহলে দেখেন, অবহেলায় 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 অঘটন। অদিয়া অবহেলায় অঘটন, এটা হচ্ছে ২৮৪ থেকে ২৮৯ ধারায় এই অবহেলায় অঘটন সম্পর্কে বলা হয়েছে। এটা প্রথম মাথায় নেন। তাহলে যখন কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তি বা তার কাজের মাধ্যমে, তার অবহেলার মাধ্যমে অঘটন ঘটে যাবে, ক্ষতি হয়ে যাবে বা বিরক্তির সৃষ্টি হয়ে যাবে, তখন এই ২৮৪ থেকে ২৮৯ হবে। উদাহরণ সহকারে আমি সুন্দরভাবে এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের। আপনি এখানে ২৮৪ থেকে ২৮৯ ধারা মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি আপনাদের শিখাবো। ঠিক আছে? আপনার এই ট্রিক্সটা হচ্ছে বি আ বি আবি জ দাপ। বি আবি জ দাপ ২৮৪ থেকে ২৮৯ ধারা। এই কথাটা মনে রাখলে আপনি এই অবহেলায় অঘটন টাইপের যেই প্রশ্নগুলো আছে গণউপদ্রবের, এই সব প্রশ্ন আপনি পারবেন। শুধু এটা মনে রাখবেন, বি আবি জ দাপ। দেখেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো ট্রিকি, ওগুলা আপনার কৌশলের মাধ্যমে শিখতে হয়।
তো এই বিয়াবি জদাবটা যদি আপনি মনে রাখেন, আপনি পুরো 284 থেকে 289 ধারা পারবেন। এখন আমি বুঝাই দিই। বিতে হচ্ছে আপনার 284, 285, 286, 287, 288, 289। তাহলে আমি বলছি বি আ বি জ দাপ। আচ্ছা, আপনাদের যে এই পুরো অধ্যায়টা পড়াইছি শুধুমাত্র এই 14তম অধ্যায়ের জন্য এই ট্রিকটা আমি দিছি, আর কোনো কিছু দিছি ভাই? তাহলে এই কথাটা মনে রাখতে পারবেন না? এই 284 থেকে 289 এর জন্য বি আবি জ দাপ, এটা মনে রাখতে পারবেন কিনা? তাহলে এইভাবে বসাই দিবেন 284 থেকে 289 বি আবি জ দাপ। এখন আলা বুঝাই দিই। বিতে হচ্ছে বিষাক্ত বস্তু বা পদার্থ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিষাক্ত বস্তু বা পদার্থ দিয়ে অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে বা অবহেলায় অঘটন করে, তার শাস্তি 284 ধারায়। পরে বিষাক্ত বস্তু কি জিনিস আসতেছি। তারপরে হচ্ছে আদিয়া। আদিয়া হচ্ছে আগুন বা দাহ্য পদার্থ, যেগুলো মানে পুরানোর কাজে ব্যবহৃত হয়। তারপরে বিতে হচ্ছে কি আপনার বিষাক্ত বস্তু, আগুন বা দাহ্য পদার্থ। আবার এই বিতে 286তে 286তে কি আছে বলেন তো? বিস্ফোরক দ্রব্য। একটা হচ্ছে বিষাক্ত বস্তু, এই যে এটা বোঝানোর জন্য ব দিয়া দুইটা জোড় সংখ্যা দেখেন 4 6, দুটোটাই ব দিয়া। একটা ব দিয়া বিষাক্ত বস্তু, আরেকটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য। ওকে, তাহলে এই তিনটা আগে বুঝাই। তাহলে 284, 85, 86 বি আবি। বিতে হচ্ছে বিষাক্ত বস্তু, আগুন বা দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য। তাহলে বিষাক্ত বস্তু, যদি কোনো ব্যক্তি এই বিষাক্ত বস্তু অবহেলা মাধ্যমে অঘটন সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি শাস্তি 284 ধারায়। এই বিষাক্ত বস্তু বলতে কি বুঝেন? বিষাক্ত বস্তু বলতে ধরেন কীটনাশক। কীটনাশক এটা হচ্ছে আপনার পোকা মারার ওষুধ, ঠিক আছে? এই কীটনাশক ওষুধ আপনি এমনভাবে রাখছেন, এমন এক জায়গায় রাখছেন, এই কীটনাশক ওষুধের কারণে মানে এই কীটনাশক ওষুধদের মানে একটা পুকুরের পাশে রাখছেন, জাস্ট একটা বোঝানোর জন্য। একটা পুকুরের পাশে রাখছেন, এই কীটনাশক ওষুধটা আপনার অবহেলাজনিত কারণে ওই পুকুরে পড়ে গেছে, যে কোনো ভাবেই হোক পড়ে গেছে, এই পুকুরের মাছগুলো মারা গেল, কথার কথা। তাহলে এই বিষাক্ত বস্তুর জন্য এই পুকুরের মাছগুলো মারা গেল, তাহলে আপনার শাস্তি কিন্তু এই 284 ধারায় আসবে। আবার ওই যে গাজীপুরে মিল ইন্ডাস্ট্রি আছে না? মিল ইন্ডাস্ট্রির যে কেমিক্যাল গুলো আছে, সেই কেমিক্যাল গুলা যখন নদীতে যায় বা কোনো পুকুরে চলে যায়, তখন সেই পুকুর কিন্তু দূষিত হয়ে যায়, পুকুর কিন্তু নষ্ট হয়ে যায় এই বিষাক্ত বস্তুর ফলে। এটা কিন্তু এই 284 ধারায় কিন্তু শাস্তির আওতায় আসবে, এটা এখানে স্পষ্ট, ওই কেমিক্যাল গুলার কারণে। তাহলে কি আমরা বুঝতে পারছি 284 বিষাক্ত বস্তুটা কি জিনিস? আচ্ছা, তারপরে এই যে আগুন বা দাহ্য পদার্থ। আগুন বা দাহ্য পদার্থ আমরা খুব ভালো চিনি, এটা যেটা বর্তমানে ক্রাইসিস চলতেছে। অকটেন, পেট্রোল, যেগুলো আমাদের পেট্রোল পাম্পে যেগুলো থাকে, ওগুলা বহনে বা ওগুলা আপনার এমন ভাবে রেখে দিছে অবহেলা করে, এগুলার কারণে আমাদের যদি কোনো অঘটন ঘটে, তাহলে যে ব্যক্তির কারণে অঘটন করবে তার শাস্তি কিন্তু 285 হবে। আর বিস্ফোরক দ্রব্য, যেই দ্রব্যগুলা বিস্ফোরিত হয়, যেমন ককটেল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই ককটেলটা যে বিস্ফোরিত হয় কারো অঘটন, কারো অবহেলার কারণে, তার শাস্তি কিন্তু 286 দ্বারাই হবে, অবহেলার কারণে। আর অবহেলা বলতে তো আপনাদের বোঝানো হয়েছে যে অবহেলা কি জিনিস, আর হচ্ছে আপনার আরেকটা কি বলছিলাম, ইচ্ছাকৃতভাবে। দুইটা কিন্তু দুই জিনিস, এটা আপনারা কিন্তু বুঝছিলেন। এখন দেখেন 287, এই 287 হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি নিয়ে যদি অবহেলায় অঘটন করে যদি কোনো ব্যক্তি, যন্ত্রপাতি, এখন বলতে পারেন এই যন্ত্রপাতি দিয়ে কি একটা উদাহরণ দিতে পারেন আপনারা? কেউ দিতে পারবেন? আচ্ছা, যদি আপনারা না পারেন আমি দিয়ে দিচ্ছি। যন্ত্রপাতি হচ্ছে, ধরেন এই যে বেকু আছে না, ওই যে রাস্তায় দেখেন না এরকম বেকু ওই মাটি উঠায় ইয়া করে,
এগুলা তো মনে করেন যন্ত্রের বিষয়, এগুলা এমন ভাবে রাখা হয়েছে, মনে করেন রাস্তার এক পাশে এমন ভাবে রাখা হয়েছে, ভেকুর যে মাথাটা এদিকে ইয়ে করে দেওয়া হয়েছে, একটা বাইক চলাচল করতেছে, বাস চলাচল করতেছে, গাড়ি চলাচল করতেছে, ওইটা অবহেলা করে রাখছে অসাবধানবশত, তখন একটা বাইক ওইটার মধ্যে আঘাত পাইলো, বাড়ি খেয়ে যাত্রীরা আহত হইলো, বা যে কোনো দুর্ঘটনার ক্ষতির সম্মুখীন হইতে পারে। তাহলে এই যন্ত্রপাতিগুলা যাবার, বা গার্মেন্টসে যারা শ্রমিক আছে, যেই যন্ত্রপাতিগুলা ব্যবহার করে তাদের কাজ করে, এই যন্ত্রপাতিগুলোর দ্বারা যদি কোনো ক্ষতি হয়, তাহলেও এই কিন্তু তাদের অবহেলার কারণে এই 287 দ্বারাই কিন্তু তার শাস্তি হবে। যন্ত্রপাতি অবহেলায়, যন্ত্রপাতির ব্যবহারে যে অবহেলার যে অঘটন আছে, অর্থাৎ মোট কথা এই অবহেলায় অঘটন সম্পর্কিত যত বিষয় আছে বিয়াবি জদাব দিয়া মনে রাখবো আমরা। তাহলে যতে যন্ত্রপাতি, দাঁতে কি, দাঁতে বলতে পারবেন কি? দালান দালান ভাঙা দালান, বা মেরামত করা। দালান কোঠা। এখন ওই যে দালান কোঠা অনেকে নির্মাণ করে, দালান কোঠা নির্মাণ করার ক্ষেত্রে মালামাল যদি বালু টালু যদি ফেলে রাখে, আম, যাতে করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি হয়, রাস্তায় যদি ফেলে রাখে, এক্ষেত্রেও এই 288 ধারায় অবহেলায় অঘটন যদি ঘটে, এটার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে এই 288 ধারায় এই দালান কোঠা নির্মাণ সামগ্রীর ফেলে রাখার, যত্রতত্র ফেলে রাখার জন্য অবহেলায় যে অঘটনটা ঘটে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তি 288 ধারায়। পথে হচ্ছে প্রাণী, প্রাণী বা পশু, প্রাণী বা পশু পাখি, অর্থাৎ এই পথে হচ্ছে প্রাণী বা পশু পাখি। এটা কি ধরনের হইতে পারে? ধরেন একটা প্রাণী বা পশু পাখি আপনি মালিক, আপনি এটার পোষা পাখি বা পোষা প্রাণী। এখন আপনার একটা পুকুর, সে পাগল হয়ে গেছে, এখন মানুষকে কামড়ে, যদি সে কামড়াবে আপনার অবহেলার কারণে, আপনি তার 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 দায়িত্ব তো আপনার তাকে নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে পশু পাখির যে দ্বারা যে অবহেলা অঘটন ঘটে, তখন শাস্তি কিন্তু এই 289 ধারায় চলে আসবে। ঠিক আছে কিনা? সাপুরিয়া আর সাপ, ফাইন, সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে মহসিন। ওই সাপুরিয়া যে সাপ নিয়ে খেলাধুলা করে, এই তার অবহেলার কারণে যদি ওই সাপ কারোরে কামড় দেয়, তাহলে উক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলো। যদি বিষাক্ত সাপ না হয়ে থাকে, কামড় দিল কি, ক্ষতিগ্রস্ত হইলো। তাহলে এই সাপুরিয়ার কারণে এই 289 ধারায়, সাপুরিয়ার শাস্তি কিন্তু 289 ধারায় আসবে। তাহলে আমরা বি আবি জদাব জাস্ট এইটা মনে রাখবো। প্রয়োজনে আপনাদের তো বলে দিছি যে এই 268 থেকে 294 খর মধ্যে প্রশ্ন থাকবেই পরীক্ষায়, বলে দিছি। তাহলে আপনারা নিশ্চিন্ত হইয়া এই বিয়াবি জদাবটা মনে রেখে পরীক্ষা হলে যাইন। আমার মেসেজ ক্লিয়ার? ওকে। আমার এই বিয়াবি জদাব মনে হয় আর বোঝানোর দরকার নাই, আপনারা সবাই সুন্দর বুঝছেন, আমার চেয়ে ভালো বুঝছেন। এখন আমরা চলে যাব 290, 291 ধারা নিয়ে আমাদের বক্তব্য। অলরেডি 290 আমরা বলে ফেলছি। 290 হচ্ছে এই যে আমরা এই 269 থেকে 289 পর্যন্ত যেই গণউপদ্রবের জন্য যে শাস্তিগুলো সংগঠিত হয়েছে, ঠিক আছে, এই অপরাধগুলা তো আমাদের স্পেসিফিক। এই অপরাধগুলা ব্যতীত অন্য কোনো অপরাধ যদি আমাদের সম্মুখে আসে এই পেনাল কোড আইনে, ঠিক আছে, এই অপরাধগুলা ব্যতীত অন্য যে কোনো অপরাধ হইতে পারে যেটা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা জনসাধারণের বিরক্তি বা ক্ষতির সৃষ্টি হয়, সেটা কিরকম হইতে পারে? একটা এক্সাম্পল দেন। এই সকল অন্য সকল এই টাইপের অপরাধের জন্য শাস্তি হচ্ছে এটা, সেটা কিরকম হইতে পারে বলেন তো একজন? স্যার 293 94 বিষয়টা না আসবে না নাকি? না 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 অশ্লীল পুস্তক আর ওই যে গান না না, বাজনা। ওইটা অন্য বিষয়, ওইটা অন্য বিষয়। 290টা হচ্ছে আমরা যে ঢাকা শহরে বিশেষ করে এগুলো বেশি দেখা যায়, যারা ঢাকায় আছেন তারা বলতে পারবেন। ওই বিভিন্ন আবাসিক হোটেলের দেখবেন কার্ট ছড়ায় ছিটায় ফালায় রাখে। তাহলে এটা কি 292 ওই, হ্যাঁ 290 বলতে এই আবাসিক হোটেলের যে কার্ডগুলো যে ছড়ায় ছিটায় রাখে, বা একটা পাড়া মহল্লায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে 4-5 জন মহিলারা দিয়ে দেহ ব্যবসা করায়, ঠিক আছে, বা একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্মতিক্রমেই, তাদের উভয়ের সম্মতিক্রমেই, ওই শব্দটা ইউজ করলাম না, ওই খারাপ কাজে লিপ্ত হইলো, এতে করে আশপাশের লোকজনের বিরক্তি সৃষ্টি হইল, তাইলেও 290 এটা অনেক সময় ফেলে।
অর্থাৎ ওই 269 থেকে 289 এর মধ্যে পড়ে নাই এই গণ উপদ্রবটা, তাহলেই 290। আমি মনে হয় বুঝাইতে পারছি। আর ওই ওই যে আবাসিক হোটেলে কার্ডগুলা ছড়ায় ছিটায় রাখছে, এটা 200 কত 69 থেকে 289 এর মধ্যে কোথাও কি পাইছেন? পান নাই। তার মানে কি এই 269 থেকে 289 এর মধ্যে যেগুলা নাই সেগুলার শাস্তি 290। ক্লিয়ার ভাই? পারবো আমরা? এক্সেলেন্ট। তাহলে আমরা 290 বুঝতে পারছি। আর 291 হচ্ছে অলরেডি একবার এই গণ উপদ্রবের অপরাধগুলা করে ফেলছে। আবার সে যদি করে থাকে জানার পরেও করলে, তখন তার শাস্তি হচ্ছে এই 291 ধারায়। অর্থাৎ এটা একেবারে আমাদের ওই বর্ধিত দণ্ড টাইপের বিষয় এখানে হয়ে যায় অনেকটা, তাই না? 291টা মানে একবার করছে আবার করতেছে, তার একবার বলা হয়েছে ভাই তুমি এটা আর কইরো না, এই ধরনের প্রস্টিটিউটের কাজ কইরো না, কথার কথা, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। সে কি করলো, আবার ঘুরাইয়া ফিরাইয়া এই প্রস্টিটিউট করলো, ভাসমান যৌনকর্মী হিসাবে তারে তখন ওই তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউশন কাটার জন্য বাধ্য হলো। তখন কিন্তু এই 291 এ দিতে পারবে পুনরায় যদি করে, কিন্তু সচরাচর এটা করে না, এই 290 দেখায়, ঠিক না? কিন্তু আমাদের সেন্স আইন বলে, আমাদের সেন্স বলে 291 এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। তারে বলার পরেও তারে তো বলে দেওয়া হয়েছে, বিজ্ঞ আদালতের বিচারক তাকে বলে দিছে তুমি ভালো পথে আসো, এই কাজ করো না ভাই, অনেক ভালো কাজ আছে যেগুলো করে জীবিকা নির্বাহ করা যায়। তাহলে আমরা কি 291 বুঝতে পারছি? 90 সাথে 91টা মিলাই বুঝাই দিলাম। আর বাকি মুজিবুর বুঝতে পারছে, মুজিবুর ভাই, হারুন স্যার বুঝতে পারছে, তারপরে হচ্ছে সাগর ভাই বুঝতে পারছে, সুমন ভাই তো আগে থেকেই বুঝে, জাহিদ ভাই, তারপর হচ্ছে শম্পা পাল, সুমা পাল, মহসিন। আচ্ছা, তাহলে মোটামুটি অনেকেই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ওই যে অদিয়া আমরা পড়ছি হচ্ছে অবহেলায় অঘটন 284 থেকে 289, 90 পড়লেন, 91 90 91 দুইটা পড়ে ফেলেন অদিয়া। আবার চলেন আমরা সেই স্বরবর্ণ শিখি অদিয়া। স্বরবর্ণ শিখাই আপনাদের। অদিয়া হচ্ছে অশ্লীল বই পুস্তক, অশ্লীল অশ্লীল বই পুস্তক। আচ্ছা, শুধু যদি আমি বই পুস্তক বলতাম অশ্লীল বই পুস্তক, এটা হবে কত? 292 থেকে 293 পর্যন্ত। দেখেন, বুঝেন, অশ্লীল বই পুস্তক, আপনার যদি কোনো ব্যক্তি অশ্লীল বই পুস্তক বিক্রয় করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হচ্ছে এই 292 ধারায়। ক্লিয়ার কিনা? এটা তো ইজি, সিম্পল একটা বিষয়। 292 হচ্ছে অশ্লীল বই পুস্তক বিক্রয়ের শাস্তি, বিক্রয়ের শাস্তি। আর 293 হচ্ছে এই যে অশ্লীল বইটা আছে, এটা 20 বছরের কম, 20 বছরের কম বয়স্ক ব্যক্তির নিকট বিক্রয়ের শাস্তি। তাহলে 292 293 আর কি বোঝানোর কিছু আছে আপনাদের কাছে? বলেন তো, এটা একবার ইজি না? একবার ইজি। তাহলে 292 বিক্রয়ের শাস্তি, 293 হচ্ছে 20 বছরের কম বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বই পুস্তক বিক্রয়ের শাস্তি। ওকে, ফাইন। এখন আমরা চলে যাব 294। 294 কি বলছে, কে বলতে পারবেন? বলেন। জনগণের বিরক্তি সৃষ্টি করলে অশ্লীল করা বা গান বাজনা করা। হ্যাঁ, অশ্লীল কথাবার্তা বা অঙ্গভঙ্গি করা আর গান বাজনা করা, অশ্লীল গান বাজনা। এক্স্যাক্টলি। মানে আমরা এই অদিয়াই, আমাদের অদিয়াই পড়াশোনা, এটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো, অশ্লীলতা ছড়ানোর শাস্তি, যেটার কারণে আপনার বিরক্তির কারণ, যেমন আপনার এই কোনো একটা মহিলা, যদি এটা এই উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, কোনো একটা মেয়ে, যুবতী মেয়ে, ধরেন সে তার অশ্লীল পোশাক পরিধান করে এমন ভাবে চলাফেরা করতেছে যাতে করে যুবক বয়সের ছেলে পেলে তারা ইন্টিমেট হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে, তাহলে এই যে অশ্লীলতা ছড়াচ্ছে, এই অশ্লীলতা ছড়ানোর কারণে ওই মেয়ের শাস্তি কিন্তু 294
আমরা নিতে পারি, ঠিক কিনা? পারি না? আইনে কি এটা কাভার করে এই 294? আচ্ছা, তাহলে আপনারা এটা বুঝে ফেলছেন। এখন 294 এর ক আর 294 এর খ। 294 এর কতে বলা হয়েছে লটারি অফিস পরিচালনার শাস্তি। অর্থাৎ সরকার বলে দিছে, ভাই তুমি ওই লটারি অফিস পরিচালনা করো, খুব ভালো কথা, এটা তোমার ব্যবসার ক্ষেত্রে তুমি করতেছো, তবে তোমার অনুমতি লাগবে। মেলার মধ্যে লটারি করে না, লটারি দেয় না, লটারি দেয়। ওই লটারি পরিচালনা এটা কিন্তু আইনগত বৈধ না। বিভিন্ন মেলাতে দেখবেন আইনগতভাবে এটা অবৈধ, এটা অনুমতি লাগে। তাহলে যদি অনুমতি না নিয়ে করে এই লটারি অফিস পরিচালনা, তাহলে এই 294 এর ক ধারায় শাস্তি। আবার ওই লটারির যে পুরস্কার, পুরস্কার সম্পর্কিত বিষয় হচ্ছে 294 এর খ। লটারি অফিস পরিচালনা ও পুরস্কার সংক্রান্ত বিষয় আমি বলছিলাম না? বলছিলাম কিনা? বলছিলাম। তাহলে এই যে পুরস্কার, এই পুরস্কারের বিষয়টা কি কে বলতে পারবেন? অর্থাৎ কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো পণ্য বিক্রি করার জন্য মানে পুরস্কার প্রদানের ঘোষণা দেয় বা পুরস্কার প্রদানের ঘোষণা করে কুপন বা লটারি বিক্রি করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনারা দেখবেন ঢাকার মধ্যে বিভিন্ন এই দোকানপাট আছে, তারা পণ্য বিক্রি করার জন্য, পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে বিভিন্ন আপনার তাদের এটা ব্যবসার অংশ। তারা কিন্তু বলে যে পুরস্কার, এটার জন্য এই পুরস্কার আছে। এই যে পুরস্কারের যে অফারটা দেয়, কুপনটা যে দেয়, এই অফারটা কিন্তু আইনগত বৈধ না। মূলত এটার পিছনে তাদের ব্যাড ইন্টেনশন লুকায়িত থাকে। এই তাদের শাস্তি কিন্তু এই 294 খতে। অর্থাৎ ওই যে কুপনের যে বিষয়টা, ব্যবসার উদ্দেশ্যে লাভবান হওয়ার জন্য পুরস্কারের যে ঘোষণাটা দেয়, তাদের শাস্তি হচ্ছে এই 294 খতে। তাহলে আমাদের এই 268 থেকে 294 এর খ এই পর্যন্ত আমাদের আজকের একটা হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস হয়ে গেল। এখান থেকে এবং ইভেন আমাদের ওই যে 12 এবং 13 সবগুলা শেষ। এখান থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই ভাই। আপনি যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে আর যদি না পারেন, সেটার দায়ভার কিন্তু আমার উপর বর্তাবে না, আপনার উপরেই বর্তাবে। এখন দায়িত্ব হচ্ছে আপনার বুঝে নাও। এখন আমি চলে যাব 15তম অধ্যায়। জাস্ট 5 মিনিটে 15তম অধ্যায় শেষ হয়ে যাবে। জাস্ট একটু ব্রেনে নিয়ে নেন। 295 থেকে 298 হচ্ছে ধর্ম সম্পর্কিত অপরাধ। ধর্ম সম্পর্কিত অপরাধ 295 থেকে 298। ধর্ম, এই ধর্ম সম্পর্কিত অপরাধ হচ্ছে 295 থেকে 298 ধারা। আমি লিখলাম 295, 295 এর ক, 296, 297, 298। এখন এখানে আমাদের একটা বিষয় আমি বলে রাখি শুরুতে। এই যে 295 এর ক, 295টা আমি বুঝাই আপনাদের। 295টা মূলত হচ্ছে, এটাও আমাদের স্বরবর্ণ দিয়ে শিখতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অদিয়া অদিয়া অ যদি কোনো ব্যক্তি কোনো ধর্মীয় উপাসনালয়ে, যদি কোনো ব্যক্তি কোনো ধর্মীয় উপাসনালয়ে আহ, অবহেলা, অপবিত্র করে বা হ্যাঁ, ক্ষতি করে। অতে হচ্ছে অবহেলা, অপবিত্র যদি করে, সেটা হচ্ছে কি ওই ধর্মীয় উপাসনালয়ে সে যদি উপস্থিত হয়ে তার মানে ভাঙচুরের মাধ্যমে, সেটা ক্ষতিটা কিভাবে করবে? ভাঙচুর করার মাধ্যমে ক্ষতি করবে না? তাহলে কোনো একটা ব্যক্তি একটা ধর্মীয় উপাসনালয়ে ঢুকলো, ঢুকে ক্ষতি সাধিত করবে কি ভাঙচুরের মাধ্যমে। তাহলে ভাঙচুরের মাধ্যমে ক্ষতি করলো, আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে পাইলাম ক্ষতি করলো ভাঙচুরের মাধ্যমে, আর স্বরবর্ণ অ দিয়ে পাইলাম অপবিত্র করলো। আরেকটা কি করলো? অবহেলা, অবহেলা করে অপবিত্র করলো। আচ্ছা, অপবিত্র অবহেলা কইরা এই কাজগুলো করলো। তাহলে আমরা 295 মূল সেন্সটা নিব হচ্ছে, কোনো ব্যক্তি ধর্মীয় উপাসনালয়ে গিয়ে যদি ওই ধর্মীয় উপাসনালয়টাকে অপবিত্র করে, অবহেলা করে অপবিত্র করে এবং হচ্ছে আপনার ভাঙচুর করে ক্ষতি সাধন করে, যদি কোনো ব্যক্তি। এটুকু বুঝতে পারছি?
মূল সেন্সটা নেন। এখানে মূল বইয়ের মধ্যে কি আছে এটা পরে বুঝবেন। মূল সেন্স, ল হচ্ছে সেন্সের বিষয়। প্রশ্নটা আসবে সেন্স থেকে, সেন্সটা ধরতে হবে। আচ্ছা, 295 এর ক, 295 এর কতে আপনাকে বলা হয়েছে আমাদের ইয়ার ঘটনাটাই ধরেন, ওই যে একটা ছেলেরে যে একটা হিন্দু ছেলেরে যে আগুনে পুড়ায় মারলো, সে মারার আগে যে ঘটনাটা ঘটছিল তাকে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে ধর্মকে অবমাননা করছে, ঠিক কিনা? তার কথা বা কার্যের মাধ্যমে ধর্মকে অবমাননা করছে, নবী রাসূলরে নিয়া কটূক্তি করছে, এরকমই তো বিষয়টা ছিল, তাই না? তাহলে ওই যদি সে এটা করে থাকে তার আইনে কিন্তু এই 295 এর কতে তার শাস্তি ছিল। এটা ওই ছেলেটার নাম কি ছিল জানো? কারো মনে আছে? একটা হিন্দু ছেলে ছিল যে ভাইরাল হয়েছিল ভিডিওটা। আচ্ছা যাই হোক, আমি তার নাম ধরলাম মিঠু। এই মিঠুর শাস্তি হচ্ছে 295 এর ক। সে যদি করেই থাকতো, ধর্মীয় বিষয় নিয়ে যদি কটূক্তি করে থাকতো, ধর্মীয় কারো ধর্মকে ছোট করে থাকতো, তাহলে তার কথা বা কার্যের মাধ্যমে, তাহলে তার শাস্তি 295 এর ক ধারায় হতে পারতো, ঠিক কিনা? তাহলে কোনো ব্যক্তি যদি ধর্মীয় অপরের ধর্ম ছোট করার জন্য, খাটো করার জন্য কটূক্তি কথা বা কার্য, ক দিয়া ব্যঞ্জনবর্ণ দিয়ে শিখলেন, কথা কার্য কটূক্তি এইগুলো যদি করে থাকে, তাহলে তাদের শাস্তি 295 এর কতে রিল্যাক্স। সুমন ভাই মনে হয় ফিড আপ হয়ে যাচ্ছেন। আচ্ছা, 296, 296 কি বলছে বলেন তো? কোন ধর্মীয় অনুষ্ঠানে যাইয়ে গোলমাল ঝামেলা পাকানো, রাইট, গোলমাল সৃষ্টি এটা করা। খুব সুন্দর বুঝছেন। অর্থাৎ মন্দিরে গিয়া গোলমাল বিশৃঙ্খলা করা, বা মসজিদে গিয়ে গোলমাল বিশৃঙ্খলা করা। আচ্ছা আমি একটা কথা বলি, ধরেন কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মসজিদের ভিতর প্রবেশ কইরা আপনার বা মন্দিরে রেখে আসলো, এই কোরআন শরীফ রেখে আসলো, তাহলে সেই ব্যক্তি কত দ্বারা শাস্তি পাবে? এটা ওই যে অপবিত্র 200 200 অপবিত্র হ্যাঁ 295 এর ক ধারায় শাস্তি পাবে। আচ্ছা যাই হোক, এটা জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। আর 296 হচ্ছে বিশৃঙ্খলা বা গোলমাল করা। 296, 257 হচ্ছে যে জায়গায় প্রবেশ করার অধিকার নাই, গুরুস্থান, মুসলিমদের গুরুস্থান, হিন্দুদের শ্মশানঘাট, যারা অবস্থান প্রবেশ করবে তাদের শাস্তি, যাদের অধিকার নাই অপরাধ করার উদ্দেশ্যে। তারপরে 298 হচ্ছে ওই জায়গায় উপস্থিত থেকে, ওই ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত থেকে কথা কার্যের মাধ্যমে যদি ক্ষতি সাধন করে, ধর্মীয় ধর্মকে অবমাননা করে, ছোট করে, খাটো করে, অর্থাৎ এই 295 ক হচ্ছে আপনার দূরে থাইকা, এখানে উপস্থিতি নাই, ধর্মীয় উপাসনালয়ে যে অপরাধটা করছে তার শাস্তি। আর উপস্থিত থেকে 298 ঘটনাস্থলে, এই দুইটার পার্থক্য হচ্ছে এটা। আমার মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। ক্লাস টাইম শেষ। আপনাদের ক্লাস আজকে এখানে এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।